নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কাশি একটা অত্যন্ত সাধারণ শব্দ, কিন্তু এই সাধারণের মধ্যে এতটা জটিলতা এবং এতটা গুরুত্ব লুকিয়ে রয়েছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে কম বেশি এই কাশি নিয়ে জেরবার। এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সাধারণত আমরা কাশি হলে অনেক সময় অনেক ঘরোয়া টোটকা ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় কাফ সিরাপ খাই, কেউ কেউ আবার অনেক সময় বুঝে অথবা না বুঝে বাড়িতে নিজেরাই অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি, কিন্তু তাতেও কাশি কমছে না। আগে জানতাম এরকম একটা তথ্য যে বুকে নাকি সর্দি জমলে কাশি বেশি হয়। যতদিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, এই কাশির যে ধারণা বা কাশির যে সংজ্ঞা এবং কাশির যে পরিধি সেগুলো কিন্তু ক্রমাগত বেড়েই যাচ্ছে। শুধু কি ফুসফুসের সমস্যার কারণেই কাশি হয়, না কাশির পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? এই মুহূর্তে এটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক বিষয়। তার কারণ হচ্ছে যে বহু মানুষ কিন্তু কাশিতে আক্রান্ত হচ্ছেন এবং এই কাশিটা দেখা যাচ্ছে 3 থেকে 4 মাস পর্যন্ত একভাবে কখনো কম কখনো বেশি তাদের মধ্যে রয়েছে। কাফ সিরাপ নিচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, কমছে আবার বাড়ছে। তাহলে এর থেকে বেরোবার কি আমাদের কোনো রাস্তা নেই? আমরা কিভাবে কাশতেই থাকবো? না। আর সেই সমস্যা নিরসনের জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর সৌভিক বর্মনকে। ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, কাশি, এই কাশির ধারণা বা সংজ্ঞা বোধহয় আমরা আস্তে আস্তে মনে হয় নিজেরাই পাল্টে ফেলছি। কারণ কাশি আগে দেখা যেত যে শুধুমাত্র বুঝতাম যে বুকে খুব সর্দি হয়েছে বা গলায় কোনো সমস্যা হচ্ছে, কাশি। এখন কিন্তু এই কাশিটা দেখা যাচ্ছে যে বেশ দীর্ঘ এবং এতটাই দীর্ঘ হচ্ছে যে কাশির চিকিৎসা করেও অনেক সময় কাশিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আপনি যে সমস্ত রোগীদের প্রতিনিয়ত পাচ্ছেন, আপনার কি অভিজ্ঞতা? তো কাশি খুব কমন আমাদের সমাজে। রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় অনেকেই কাশছে দীর্ঘক্ষণ। কিন্তু 1-2 দিন কাশি হলো, আপনি ঘরোয়া টোটকা করলেন, গরম জলের ভাপ নিলেন, গার্গল করলেন, একটু কাফ সিরাপ খেলেন, দরকার হলে একটা কোর্স অ্যান্টিবায়োটিক আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে, ইভেন দোকানে গেলেও দিয়ে দেয়। তো খেয়ে যদি না কমে, রেকারেন্ট যদি কাশি ঘুরে ঘুরে আসে, অথবা কাশি 4 সপ্তাহ বেশি থাকে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ক্রনিক কাফ, অর্থাৎ ক্রনিক কাফ বাই ডেফিনিশন কাশি যেটা 4 সপ্তাহ বেশি থেকে যাচ্ছে, কখনো বেশি কখনো কম, তখন আপনি কিন্তু একটু নিজে ভাববেন এবং ডাক্তারবাবুকে সাথে পরামর্শ করবেন যে কেন কাশিটা ঘুরে ঘুরে আসছে। তো ক্রনিক কাফের কয়েকটা কমন 3টে ভীষণ কমন কারণ হচ্ছে একটা অ্যালার্জিক কাশি, বা যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। তো সেইটার একটা জন্য ক্রনিক কাশি অনেক দিন ধরে হয়। অ্যালার্জিক থেকে এই কাশিটা আরম্ভ হয় এবং দীর্ঘমেয়াদী চলতে থাকে। আরেকটা হচ্ছে আমরা খুব নিজেদের হেলথ সচেতন নই আজকাল, ঠিক মতো সময় খাই না, অনেক সময় মিল স্কিপ করতে থাকি, অনেকক্ষণ না খালি পেটে কাজ করি। সেটাকে বলে রিফ্লাক্স, অর্থাৎ আমাদের খাদ্যনালীতে যে অ্যাসিডটা বেরোয় ঠিকমতো সময় খাবার না খাওয়ার জন্য সেটা ওপরের দিকে অর্থাৎ খাদ্যনালীর ওপরের অংশে যায় এবং সেটা আমাদের খাদ্যনালী থেকে ইরোড করে অর্থাৎ ক্ষয় করে এবং তার জন্য কাশি হয়, যেটাকে বলা হয় রিফ্লাক্সের জন্য কাশি। আর 3 নম্বর, অনেক রুগী সাইনোসাইটিসে ভোগে, অর্থাৎ সাইনাসের কফ জমে এবং যেটা শ্বাসনালীর পেছন দিয়ে গলায় এসে জমে, সেটাকে বলে পোস্ট নেজাল ড্রিপ। এই 3টে কমন কারণ হচ্ছে ক্রনিক কাশি হওয়ার 3টে মেন কজ, এবং 3টে মেন কজকে ঠিকভাবে চিকিৎসা করতে হবে যাতে এই কাশিটা নিরসন হয়। তো প্রথম যে কজটা সেটা হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, অর্থাৎ অ্যালার্জির কাশি। তো এই যদি হয় তাহলে আপনাকে প্রথমে ডাক্তারবাবুকে দেখাতে হবে এবং আস্তে আস্তে জিনিসটা আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, স্ক্যান, এক্স রে, অ্যালার্জি টেস্ট, বিভিন্ন রকমভাবে দেখা যে কী কী জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে, এইগুলো করে এগোতে হবে। 2 নম্বর, রিফ্লাক্স থেকে হতে পারে, অর্থাৎ আপনাকে টাইম মতো খাওয়াটা অল্প হলেও খেয়ে নিতে হবে। আর 4 নম্বর, পোস্ট নেজাল ড্রিপ, অর্থাৎ আপনার নাকে সাইনাসের কফ জমছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাইনাসের ডাক্তারকে দেখাতে হবে। আচ্ছা,
অথবা আপনি 3 ধরনের কাশি এবং 3 ধরনের কাশির নির্ণয় সম্পর্কে বলেছেন। এবার আমি আপনার কাছে আরেকটু বিস্তারিতভাবে চিকিৎসার প্রসঙ্গে আসবো যে এই ধরনের যে কাশিগুলো আপনি বললেন সেগুলো সারতে মোটামুটি কতদিন সময় লাগে? কারণ আমরা তো দেখছি যে এখন অনেকেরই এরকম কাশি হচ্ছে যেটা 3 থেকে 4 মাস পর্যন্ত সেগুলো স্থায়ী হয়ে যাচ্ছে। তাহলে কি সেটা সারছে না? না, তো আমরা বেসিক কাশি যখন আমি যদি কাফ ভেরিয়েন্ট অ্যাজমাই যদি ধরি, যে অ্যালার্জির কাশি যেটা মেন আমাদের দেখা যায়, বাকি দুটো তো নিজেরাই ঠিক করা যায়। অ্যালার্জিক কাশি যেটা হচ্ছে সেটার জন্য আপনি রিলেভেন্ট ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে আপনার অ্যালার্জিটা আছে কি নেই, এবং যদি থাকে সেই স্ক্যান করা বা বুকের ফটো করা বা অ্যালার্জি প্রোফাইল করা, অ্যালার্জি প্রোফাইল করে দেখা যে কী কী খাবার বা কী কী জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে, সেটা অ্যালার্জি প্রোফাইল বাই স্কিন প্রিক মেথডে আমরা দেখি এবং দেখে আমরা স্পেসিফিক মেডিসিন দিই। আমরা অ্যান্টিবায়োটিকটা খেতে মানা করি, কারণ একটা অ্যান্টিবায়োটিক আপনার পেটে যে নর্মাল ব্যাকটেরিয়া আছে সেগুলোকে নষ্ট করে দেয়। সুতরাং আমরা অল্টারনেট রেমেডি ইন দ্য ফর্ম অফ ইনহেলার অথবা নাকের ড্রপ অথবা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেটস যেগুলো দিয়ে কাশি দমন করা যায় সেইগুলো দিই, এবং দেখা গেছে সেই ওষুধের মাধ্যমে কিন্তু এবং রেলিভেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট 2-3 দিনের মধ্যেই কাশিটা চলে যায়, যে কাশিটা 4 সপ্তাহ এবং অধিক সময় ধরে পারসিস্ট করছে। তো আপনাকে প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে এবং প্রপার ইনভেস্টিগেশন করে দেখতে হবে কাশির কারণ কি। আরেকটাও তো হতে পারে আপনি হয়তো 4 সপ্তাহ ধরে কাশি হচ্ছে, আপনার লাংসে কোনো বুকের কোনো প্রবলেম হতে পারে, কোনো ইনফেকশান হয়ে থাকতে পারে লাংসে। সেই জন্যই আমার বক্তব্য এটাই যে কাশি 4 সপ্তাহ ধরে যাচ্ছে না, ঘরোয়া টোটকা এবং কাফ সিরাপে সেটা ডেফিনেটলি ইনভেস্টিগেট করা, দেখা যে কাশির স্পেসিফিক কারণটা কি, এবং মেডিসিনটাও সেইভাবেই ট্যাপার করা যাতে কাশিটা কমে। আচ্ছা, কাশিতে কাফ সিরাপের ব্যবহার এটা কতটা সঠিক? তো কাশিতে কাফ সিরাপটা আপনাকে সিমটমেটিক রিলিফ, অর্থাৎ আপনার কাশি হলো, আপনি কাফ সিরাপ খেলেন কমে গেল, কিন্তু লং টার্ম কাশি যদি থাকে সেটা কমাবার জন্য কিন্তু কাফ সিরাপ অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন নয়, কারণ এটা সিমটম রিলিফ। যেমন আপনার জ্বর এলে আপনি প্যারাসিটামল খেলেন, আপনার জ্বর কমে গেল, কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক বা রেলিভেন্ট অন্য ওষুধ খেতে হবে কারণটা নির্ণয় করা এবং জ্বরটাকে কমাবার। ঠিক সেরকম কাশিরও কারণ নির্ণয় করা এবং তার অনুযায়ী ওষুধ দেওয়াটাই হচ্ছে কাশির চিকিৎসা। ইন দ্য মিন টাইম যাতে আপনি কাশি থেকে আপনার লাইফস্টাইলটা ঠিক থাকে এবং দৈনন্দিন আপনি কাজ করতে পারেন, সেই হিসেবে কাফ সিরাপ আপনি খেতে পারেন, কিন্তু কাফ সিরাপ দিয়ে কাশি কমানো চিকিৎসা নয়। একদমই। এবার আমি একটু লাইফস্টাইলের প্রসঙ্গে আসবো এবং ডায়েটের প্রসঙ্গে আসবো। মানে কাশি যাদের হচ্ছে তারা কি এই মুহূর্তে গরম জল খেতে পারেন? তো দুটো জিনিস, কাশি যদি হয় আপনি গরম জল খাবেন এবং গরম জলের গার্গল করবেন, কিন্তু দেখা যায় কাশি যাতে যদি আপনার গলার স্বর বসে যাচ্ছে আস্তে আস্তে, তাহলে গার্গল করবেন না। সেক্ষেত্রে গরম জলের ভাপ বেশিবার 4 বার 6 বার নেওয়ার চেষ্টা করবেন এবং যতটা পারবেন গলার স্বরটাকে 2-3 দিন রেস্ট দেবেন, তাহলে আপনার গলার স্বরটা আস্তে আস্তে ফিরে আসবে। সো ভয়েস রেস্ট উইথ স্টিম ইনহেলেশন। কিন্তু গলার স্বর যদি না বসে আপনার শুধু কাশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি গার্গল, স্টিম, অনেক সময় কাশির লজেন্স পাওয়া যায়, যাতে সুদিনিং হয়, গলাটা যে আমাদের হেজে যায় কেশে কেশে, সেই জিনিসটা যাতে কম হয় সেগুলো ইউজ করতে পারেন। তার সাথে আপনি কাফ সিরাপি ইউজ করতে পারেন। কিন্তু কাশির সাথে যদি রেলিভেন্ট সিমটম যেমন কফ বেরোচ্ছে, কাশি ঘরঘর করছে, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক, ইনহেলার এবং কফ তরল করার বিভিন্ন রকম ওষুধ, ট্যাবলেটস পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করতে হবে। আর লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে আবারও আমি ফিরে আসছি, মাস্ক পরার চেষ্টা করা, যার কাশি হচ্ছে তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা, এবং নিজে বিভিন্ন রকম অ্যাডিকশান, স্মোকিং, এবং আমাদের গ্রামগঞ্জে দেখবেন চুলা, বিভিন্ন খড়, তারপর আপনার জনতায় যে ধোঁয়াগুলো, এইগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, যাতে যে কোনো রকম বাড়িতে খুব ধুনো ধূপ জ্বালানো, বাড়িতে রান্না করছেন, চিমনি নেই, ঘর একদম কনজেস্টেড, এই রকমভাবে থাকবেন। প্লাস ঘরগুলো ওয়েল ভেন্টিলেট করবেন যাতে বায়ু প্রবাহ সঠিক হয় এবং এক একজনের নিঃশ্বাস আরেকজনের ওপর গিয়ে না ট্রান্সমিট হয় ডিজিজটা। তো আমরা একটা জিনিস খেয়াল করে যদি দেখি তাহলে দেখবো যে কোভিডের পরে কিন্তু কাশির প্রবণতা অনেকটা বেড়ে গেছে। তাহলে কি এর জন্য আমাদের ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দায়ী, না আমাদের পরিবেশ বা পলিউশন দায়ী? তো আমাকে যদি প্রশ্ন করা হয়, দুটোই দায়ী। একটা কোভিডের সময় যেটা হয়েছিল, অনেকের লাংস কোভিড দ্বারা আক্রান্ত হয়েছিল,
কেউ হসপিটালাইজ হয়েছে, কেউ বাড়িতে থেকেছে, কারোর কিছু বুঝতেই পারেনি, টেস্টও করেনি, সেরে গেছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি যখন পেশেন্টরা কাশি নিয়ে আসছে, যখন আমরা এক্সরের চেয়েও বড় সিটি স্ক্যান করে দেখছি কাশি কমছে না, তখন আমরা দেখছি লাংসে অদ্ভুত কিছু প্যাচেস দেখা যাচ্ছে, যেগুলো দেখে মনে হচ্ছে যে কোভিড তাকে কোনো না কোনো সময় ছুঁয়ে গেছিলো। তখন হয়তো তাকে সেইভাবে সামগ্রিকভাবে দুর্বল করতে পারেনি, কিন্তু যেহেতু তার টেস্ট নেগেটিভ সেইভাবে আমরা বলতে পারছি না, কিন্তু স্ক্যান এবং তার সিমটম দেখে আমরা চিকিৎসা করছি। আরেকটা প্রসঙ্গ হচ্ছে কোভিডের সময় আমরা একদম ঘরে ছিলাম, বায়ু দূষণ একদম জিরো বলা যায়, তখন পুরো লকডাউন ছিল। এখন সমগ্র জীবন আবার ফিরে এসছে, কিন্তু কোভিড আমাদের খানিকটা ইমিউনিটি বা আমাদের জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে, কারণ আমরা তখন একটা বিশুদ্ধ এনভায়রনমেন্টে ছিলাম, এখন আবার সেই পলিউটেড এনভায়রনমেন্টে এসেছি। সেই জন্য এয়ার পলিউশনটা আমাদেরকে সামগ্রিকভাবে অনেক বেশি আক্রান্ত করছে, যার জন্য কাশির প্রকোপটা ইন পোস্ট কোভিড এরা বোথ ডিউ টু কোভিড এবং এয়ার পলিউশন দুটোর জন্যই অনেকটা বেড়েছে 2020 আগে। আরেকটা হচ্ছে কাশি যাদের হচ্ছে তাদের খাওয়া দাওয়া, কারণ দেখা যাচ্ছে যে ক্রমাগত কাশি যাদের হচ্ছে তাদের খেয়ে ভীষণ অস্বস্তি হচ্ছে এবং রাত্রের দিকে কিন্তু কাশির পরিমাণটা বাড়ছে, তো তারা কিভাবে খাওয়া দাওয়া করবেন এবং কি খাবেন? তো খাওয়া দাওয়া বলতে কাশি হলে আমরা প্রথমেই বলি খুব স্পাইসি খাবার, খুব তেল মশলাদার খাবার, ঝাল বা টক খুব এটা খাবেন না যতদিন না কাশি সেরে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে রাত্রিরে যে কাশিটা হয় সেটা অনেকটাই না খাওয়ার জন্য হতে পারে, বা অনেক সময় অ্যাজমাটিক কাশিও কিন্তু রাত্রিরে বাড়ে। সেক্ষেত্রে আপনাকে রোগ নির্ণয়ের জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং রেলিভেন্ট টেস্ট করে দেখতে হবে যে এটা অ্যাজমাটিক বা অ্যালার্জির কাশি হচ্ছে কিনা। 3 নম্বর, কিছু কিছু খাবার থেকেও আমাদের কাশি হয়, বাচ্চাদের বিশেষ করে এটা দেখা গেছে। মারা এসে বলেন যে এই খাবারটা দেওয়ার পরে, বা অনেক বড়রাও বলে যে এই খাবারটা খাওয়ার পরে, ফর এক্সাম্পল ডিম খাওয়ার পর আমার কাশিটা বেড়ে গেল। সেজন্য আমরা নতুনভাবে অ্যালার্জি প্রোফাইল স্কিন প্রিক মেথড, ব্লাড নয় স্কিন প্রিক মেথডে অ্যালার্জি প্রোফাইল করে আমরা দেখি যে অ্যালার্জি কোন কোন খাবারে আছে, এবং সেই অনুযায়ী দরকার হলে আমরা সেই খাবারগুলোকে সরিয়ে দিই। এবং দেখা যায় যদি খাবার বন্ধ করেও তার কাশি চলছে, সেক্ষেত্রে ইমিউনোথেরাপি বলে এক ধরনের ওষুধ চিকিৎসা আছে, সেটা করেও আমরা কাশির চিকিৎসা করি। তো এই ধরনের খাবারগুলো আমরা বারণ করি। এছাড়া আমরা সাধারণত বলি যাদের কাশি বা অ্যালার্জির টেন্ডেন্সি আছে, সি ফুড থেকে নিজেদেরকে একটু বিরত করার চেষ্টা করুন যাতে অ্যালার্জিটা কম হয়। লাস্টলি যেটা জানার যে নিজেকে সুরক্ষিত রাখা, অর্থাৎ এখন যেহেতু শীতকাল এবং এখন যেহেতু ঠান্ডা প্রত্যেকেরই লাগছে, সকাল সকাল স্নান করে ফেলা এবং কম হালকা জামা কাপড় পরে যদি কেউ বেরিয়ে যায় তাহলে এই কাশির প্রবণতা কি বাড়তে পারে? তো ঠিক কথা, শীতকালে কাশির প্রবণতা বাড়ে, কারণ হিউমিডিটি কমে যায়, বাতাসে ধূলিকণার মাত্রা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে কিছু কিছু লাইফস্টাইল পরিবর্তন ঘটানো উচিত। যেমন ধরুন সকালবেলা খুব মর্নিং ওয়াক করে, তাদের আমি বারণ করব যে রোদ ওঠার পর মর্নিং ওয়াক করুন, অবশ্যই মর্নিং ওয়াক করুন, কিন্তু রোদ ওঠার পর খুব ভোরবেলা একদম যখন কুয়াশা থাকে তখন বেরোবেন না। এবং হাঁটাচলা করার সময় এত ঠান্ডার মধ্যে নিজেকে প্রপার প্রোটেকশান, অর্থাৎ মাফলার পরা, নিজে ভালো গরমের জামা কাপড় পরা এবং একটা সাদা মাস্ক, অবশ্য মাস্ক পরলে অসুবিধা হলে একটা রুমাল দিয়ে হাঁটাচলা করুন। এবং সময় মতো ক্রাউডেড প্লেসে বা ঠান্ডা যেখানে লেগে যেতে পারে মাস্ক ব্যবহার করুন, এবং নিয়মিত একটু গরম জল খাওয়া, একটু স্টিম নেওয়া, একটু গার্গল করা, এগুলো করলে আমার মনে হয় ঘরোয়া টোটকাতেই আপনার কাশিটা অনেকটা কমে যাবে এবং ডাক্তারের কাছে যেতেও কম হবে এবং নানা রকমের ওষুধও আপনাকে সেবন করতে হবে না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। দর্শক বন্ধুরা যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে এই কাশির সমস্যা নিয়ে তারা জেরবার, আশা করি তারা নিশ্চয়ই তাদের উত্তর পেয়ে গেছেন। ডাক্তারবাবু যেভাবে বলেছেন এবং এই 3 ধরনের কাশিকে ডাক্তারবাবু যেভাবে সুন্দর করে বিশ্লেষণ করেছেন, আমরা মনে হয় একটা সঠিক রাস্তা খুঁজে পেলাম এই কাশির সমস্যার সমাধানের জন্য। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নীরোগ থাকুন। নমস্কার। নমস্কার।